এপিসোডের শুরুতেই দেখা যায় সিফ্যাংয়ের উপরে লাভলেস মাস্কের প্রভাব পড়ছিল, যার কারণে সিফ্যাং অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে ইয়ানরান চলে আসে এবং সিফ্যাংয়ের এই অবস্থা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। ইয়ানরান দেখতে পায় সিফ্যাংয়ের বুকে সেই চিহ্নটি চলে এসেছে। এরপর নিজের পাওয়ার দিয়ে সিফ্যাংকে হিল করার চেষ্টা করে, তবে সিফ্যাং তখন শুধুমাত্র সুয়ানজির কথাই মনে করছিল এবং সুয়ানজির কথা মনে করার জন্য ওর অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিল। এটা দেখে ইউরান অনেক কান্না করতে থাকে। ইউরানের অনেক বেশি রাগ হয়ে যায়, তাই একটি ছুরি নিয়ে যায় সুয়ানজিকে পিছন থেকে মারার জন্য। তবে যখনই সুয়ানজিকে মারতে যাবে, পিছন থেকে সিফ্যাং ওকে টেনে নিয়ে যায়। সুয়ানজি পিছনে ফিরে সিফ্যাংকে দেখতে পায়। সিফ্যাংয়ের অনেক বেশি কষ্ট হচ্ছিল, তবে সিফ্যাং সুয়ানজির সাথে কথা না বলেই চলে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সুয়ানজি দরজা খুলতে বলে, তবে তারপরও সিফ্যাং ঠাই হয়ে বসে থাকে। পরের দিন সকালে সিফ্যাংয়ের ঘুম ভাঙলে আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছিল। সুয়ানজি আবারও সিফ্যাংয়ের জন্য স্যুপ নিয়ে আসে এবং দরজা খুলতে বলে। সিফ্যাং এবার দরজা খুলে দেয়। সুয়ানজির সাথে কথা বলতে চায়, তবে সিফ্যাং বলে যেহেতু এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে, লিটল সিক্সও ঠিক আছে, লিংলংও ঠিক আছে, আর এখানে কোনো গড়বড়ও নেই, তাই আমি ঠিক করেছি যে আমি আমার সেক্টে অর্থাৎ মার্কস প্যালেসে চলে যাব। সুয়ানজি সিফ্যাংকে যেতে দিতে চায় না এবং বলে তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি, তাও তুমি যেও না এখান থেকে। এটা বলেই তখন ও সিফ্যাংকে কিস করে দেয়, যেটাতে সিফ্যাং তো পুরোই অবাক হয়ে যায় এবং বলে তুমি এটা কেন করলে। সুয়ানজি বলে তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। এটাতে তখন সিফ্যাং সুয়ানজিকে কোলে তুলে নেয় এবং সুয়ানজিকে বেডে শুইয়ে দেয়। সিফ্যাং সুয়ানজি অনেকটা কাছে যায়, তবে এখানেও সুয়ানজি সিরিয়াস ছিল না, কারণ সুয়ানজির মনে তো কোনো রকম ফিলিংসই নেই। সিফ্যাংয়ের এটা দেখে রাগ হয়। সিফ্যাং তাড়াতাড়ি সুয়ানজির উপর থেকে উঠে যায় এবং ওর উপরে অনেক রাগ দেখাতে থাকে। এদিকে দেখা যায় মাস্টার হাওচেন লিংলংকে পরীক্ষা করে জানতে পারে লিংলংয়ের ভিতরে কোনো আত্মাই নেই, কেননা সেটা তৌতং বের করে নিয়েছে। মাস্টার হাওচেন বলে যদি 1 মাসের মধ্যে লিংলংয়ের আত্মা লিংলংয়ের বডিতে ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে লিংলং হয়তো আর বাঁচবে না। লিংলং আর সুয়ানজির বাবা এতে অনেকটা টেনশনে পড়ে যায় এবং অনেকটা স্যাড হয়ে লিংলংয়ের পাশে বসে থাকে। তখন সেখানে নকল সেক লিডার চলে আসে এবং বলে আমরা লিংলংয়ের জীবন বাঁচাতে হলে স্পিড কি আমাদেরকে দিয়ে দিতে হবে। আপনার জন্য আমরা তো এটুকু করতেই পারি, আপনি বরং স্পিড কি ডেমনদেরকে দিয়ে দিন, এর বদলে লিংলংয়ের প্রাণ বেঁচে যাবে। তবে তখন সেখানে বাকি সেক লিডাররা চলে আসে। ফুইউ আইল্যান্ডের লিডার বলে যদি আমরা আসলে স্পিড কির জায়গায় নকল স্পিড কি দিয়ে দিই, তাহলে ডেমনরা সেটা বুঝতেও পারবে না এবং লিংলংয়ের প্রাণও বেঁচে যাবে। এবার এই আইডিয়াটা সবার পছন্দ হয়। মার্কস প্যালেসের লিডার বলে আমরা 5টি সেক্টর লিডারের জন্য এত কিছু করছি, তবে সে তো আমাদের থেকে একটা সিক্রেট লুকিয়েই যাচ্ছে, তার কি উচিত না সেটা আমাদের সাথে শেয়ার করা। সে সুয়ানজির বাবাকে জিজ্ঞাসা করে যে ওই সিক্রেট গ্রাউন্ডের মধ্যে কি আছে, যে ওই জলাশয়টা এত শক্ত ব্যারিয়ার দ্বারা সুরক্ষিত করা। এতে তখন সুয়ানজির বাবা তাদেরকে সত্যিটা জানিয়ে দেয়। সেখানে স্টার অফ মুশার সোলকে বন্দি করে রাখা হয়েছে এবং ডেমনরা যতক্ষণ স্পিরিচুয়াল কি পাচ্ছে ততক্ষণ তারা স্টার অফ মুশাকে কিছুতে ওখান থেকে ছাড়তে পারবে না। তাই তো তারা স্পিরিচুয়াল কি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর সবাই মিলে একটি রেড স্টোন থেকে নকল স্পিরিচুয়াল কি বানিয়ে ফেলে, যেটা দিয়ে তারা ডেমনদেরকে ধোকা দেবে। তখন ওই রেড স্টোন থেকে কিছু লাল আলো বেরিয়ে একটা সুয়ানজির উপরে একটা মাস্টার হাওচানের উপরে পড়ে। সবাই এতে অনেকটা খুশি হয়ে যায় এবং তাদেরকে শুভেচ্ছা জানায়, কারণ এই রেড স্টোন থেকে যদি কোনো আলো বেরিয়ে 2 জনের উপরে পড়ে, তাহলে এটা মেনে নিতে হবে তাদের জুটি হ্যাভেন থেকে বানিয়ে দেওয়া হয়েছে। তবে মাস্টার হাওচেন এবং সুয়ানজি দুজনেই বিয়ের বিষয়ে না বলে দেয়। এরপর দেখা যায় এরা সবাই মিলে স্পিরিচুয়াল কি নিয়ে ডেমনদের উদ্দেশ্যে যাচ্ছিল, তবে তখনই সেখানে কিছু ডেমন পাখিরা আক্রমণ করে দেয় এবং তাণ্ডব শুরু করে দেয়, সবাই উপরে আক্রমণ করে। এরপর তারা ফুইউ আইল্যান্ডের দিকে যেতে থাকে, যেটাতে ফুইউ আইল্যান্ডের সিকিউরিটি ব্যারিয়ার শক্ত করে দেওয়া হয়। তবে ততক্ষণে অনেকগুলো ডেমনই ফুইউ আইল্যান্ডের ভিতরে ঢুকে পড়েছিল। সবাই মিলে তাদের সাথে লড়াই করতে থাকে। ফুইউ আইল্যান্ডের সেক লিডার যখন এটা দেখতে পায়, তখন যুদ্ধ করার জন্য যেতে থাকে। তখন সেখানে রানী চলে আসে এবং মিথ্যা কান্নার অভিনয় করে বলে আপনি যদি সেখানে যান আর আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের বাচ্চার কি হবে, আমি কি করে বাঁচবো আপনাকে ছাড়া। এটা শুনে সেক লিডারও চিন্তায় পড়ে যায় এবং রানীর প্রেমে অন্ধ হয়ে
তাকে সেই জায়গার চাবি দিয়ে দেয় যেখানে স্পিরিচুয়াল কি রাখা হয়েছিল। সেক্ট লিডার বলে, যদি আমার কিছু হয়েও যায় তারপরও তুমি এটার দ্বারা এখানকারই রানী থাকবে। এরপর লর্ড তাড়াতাড়ি চলে যায় নিজের সেক্টকে বাঁচানোর জন্য। তখন সেখানে সিফ্যাংও চলে আসে। সিফ্যাং নিজে সেই বড় ড্রাগনের সাথে লড়াই করতে শুরু করে। তবে সিফ্যাং ড্রাগনের সাথে পেরে উঠছিল না, কেননা সিফ্যাং তো আগেই থেকেই দুর্বল ছিল, আর এখন যুদ্ধ করতে গিয়ে আরো বেশি দুর্বল হয়ে গিয়েছে। তখন সেখানে সুয়ানজি চলে আসে। সুয়ানজি সিফ্যাংয়ের এই অবস্থা দেখে অনেক বেশি রেগে যায় এবং আবারও নিজের রিয়েল ফর্মে আসতে শুরু করে। সুয়ানজি একেবারে কনভার্ট হয়ে যায় এবং একবারেই সকল ডেমনকে মেরে ফেলে। এরপর সুয়ানজি আবারও নর্মাল হয়ে নিচে পড়ে যেতে ধরলে তখন সিফ্যাং গিয়ে সুয়ানজিকে ধরে নেয়। এদিকে আমরা রানীকে দেখতে পাই যে নিজের ডেমন প্রেমিককে গিয়ে সেই চাবি দিয়ে দেয় এবং ওই ডেমনটি সেখান থেকে স্পিরিচুয়াল কি বের করে রানীকে নিয়ে পালাতে শুরু করে। তবে তখনই সেখানে বাকি সবাই চলে আসে এবং তাদের কাছে ওরা ধরা পড়ে যায়। ডেমনটি তখন নিজের আসল রূপে চলে আসে, তার মানে আগেরটা ওর আসল রূপ ছিল না, একটি ছদ্মবেশী ডেমন ছিল। তারা সবাই মিলে ডেমনটির উপরে অ্যাটাক করে, যার কারণে ওই ডেমনটি অনেক বেশি আহত হয়ে যায়। এরপর সেক্ট লিডার যায় ওই ডেমনটিকে মেরে ফেলার জন্য। তবে তখনই রানী সামনে চলে আসে এবং সেক্ট লিডারকে বলে, যদি তাকে মারতে হয় তাহলে আগে আমাকে মারতে হবে। এটা দেখে সেক্ট লিডার তাকে আর মারতে পারে না এবং তলোয়ারটি ফেলে দেয়। এই সুযোগে ডেমনটি রানীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় ওরা সবাই মিলে একজন ডেমনকে বন্দি করেছিল। জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছিল। ডেমনটি এতে বলে তারা এখানে স্পিরিচুয়াল কি নিতে এসেছিল, কারণ স্পিরিচুয়াল কি দ্বারা একমাত্র স্টার অফ মুসাকে ছাড়ানো সম্ভব। এরপর দেখা যায় ইয়ানরান সিফ্যাংকে একটি রিং দেয়। এটা ডেমনদের কাছে থাকে, মানে প্রত্যেক ডেমনদের কাছেই থাকে আর কি। ইয়ানরান এটা তখন নিয়েছিল যখন ও ডেমনদের স্কাই হলে গিয়েছিল। সিফ্যাং সেটা নিজের কাছেই রেখে দেয়। এরপর দেখা যায় সিফ্যাং সেটা নিয়ে ওই ডেমনের কাছে যায় এবং ডেমনটিকে বিশ্বাস করায় যে সিফ্যাং নিজেও একজন ডেমন, যাতে ডেমনটি ওকে সবকিছু বলে দেয় যা যা ও জানে। তবে তার আগে ডেমনটিকে সেখানে কেউ মেরে ফেলে। এদিকে সুয়ানজি চাচ্ছিল উতংয়ের কাছে গিয়ে ও সেখান থেকে লিংলংয়ের স্পিরিট ফিরিয়ে আনবে। তবে এটা শুনে মাস্টার হাওচেন সুয়ানজির উপরে রেগে যায় এবং ওকে জোর করতে থাকে নিজেদের সেক্টে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন সেখানে সিফ্যাং চলে আসে এবং বলে, আপনি সুয়ানজিকে জোর করতে পারেন না। এটা শুনে মাস্টার হাওচেন রেগে যায় এবং সিফ্যাংয়ের উপরে অ্যাটাক করে বসে। দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখন আবার সেখানে ইয়ানরান চলে আসে। ইয়ানরান এটা দেখে সিফ্যাংকে বাঁচানোর জন্য মাস্টার হাওচেনের উপর বিষ প্রয়োগ করতে যায়। তবে তখনই আবার চলে আসে আন্টি হুয়াং এবং বলে লিটল সিক্সের জ্ঞান ফিরে এসেছে। লিটল সিক্সের জ্ঞান ফিরলে যখন ও জানতে পারে উতং লিংলং এর ভিতরে থাকা স্পিরিট নিয়ে গেছে, তখন ও অনেক বেশি রেগে যায় এবং উতংকে খোঁজার জন্য যেতে চায়। সুয়ানজি ও সিফ্যাংও ওর সাথে যেতে চায়। এরপর তিনজন মিলে বেরিয়ে পড়ে। তবে তখনই লিটল সিক্স সেখানে ইয়ানরানকে দেখতে পায়, যাকে কিনা মাস্টার হাওচেন বন্দি করেছিল, কারণ ও মাস্টার হাওচেনের উপর বিষ প্রয়োগ করতে গিয়েছিল। লিটল সিক্সের মনে পড়ে ডেমন ক্ল্যানে গিয়ে দেখেছিল ইয়ানরান একজনকে মেরে ফেলছে, তাই লিটল সিক্সের মনে হয় ইয়ানরান একজন ডেমন। তখনও তলোয়ার বের করে ইয়ানরানকে মারতে যায়। তবে সময় মতো সিফ্যাং ইয়ানরানকে নিজের কাছে নিয়ে নেয় এবং বলে ইয়ানরান কোনো ডেমন নয়, বরং ও আমার স্পিরিট বিস্ট। এরপর সবাই জানতে পারে যে ডেমনটিকে কেউ মেরে ফেলেছে। সিফ্যাং তখন সবার সামনে স্বীকার করে নেয় যে ও এখানে এসেছিল ডেমনটির কাছ থেকে সত্যিটা জানার জন্য। তবে তার আগেই ডেমনটিকে কেউ একজন মেরে ফেলেছে। লিটল সিক্স এটা শুনে অনেক বেশি রেগে যায় এবং ওর মনে হয় এসব কিছু ইয়ানরানই করেছে। তাই ইয়ানরানকে বের করার জন্য ও তখন সিফ্যাং এর জামা ধরে টানতে শুরু করে। তবে ইয়ানরানের বদলে সেখান থেকে সেই কালো রিংটি বেরিয়ে যায়। সবাই মনে করে সিফ্যাং একজন ডেমন, তাই সিফ্যাংকে বন্দি করে ফেলা হয়। সুয়ানজি মাস্টার হাওচেনের কাছে সাহায্য চায় এবং বলে সিফ্যাং কোনো ডেমন হতেই পারে না, তাই তাকে ছাড়ানো হোক। তবে মাস্টার হাওচেন ওকে সরাসরি না বলে দেয়। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মাস্টার হাওচেন এসব কিছু জেলাসি থেকে করছে, কারণ সেও জানে সিফ্যাং ডেমন না। এদিকে আমরা উতংকে দেখতে পাই যে একটি ব্যানানা স্পিরিটকে লিংলং এর রূপ নিতে বলে। এতে ব্যানানা স্পিরিট লিংলং এর রূপ নিয়ে নেয়। উতং লিংলং এর স্পিরিটকে তার ভিতরে ঢোকানোর চেষ্টা করে, তবে ভাগ্যবশত শুধুমাত্র লিংলং এর অর্ধেক স্পিরিটই ওর ভিতরে ঢুকে যায়, বাকিটা ঢোকে না। কিন্তু তারপরও এই মেয়েটি লিংলং এর একটি অংশ ছিল, কিন্তু লিংলং এর কোনো স্মৃতি ওর মনে ছিল না। উতং বলে, আমি তোমাকে বাঁচিয়েছি,
আর আমি তোমার ভালোবাসা। এখন থেকে তুমি আমার সকল কথা শুনবে। লিংলংও ওর কথায় হ্যাঁ হ্যাঁ মেলাতে থাকে। এদিকে ডেমন ভেবে সিফ্যাং এর উপর অনেক বেশি অত্যাচার করা হচ্ছিল। সেক লিডার প্রথমে গিয়ে নিজের রানীর কথাই জিজ্ঞাসা করে যে তার রানী এখন কোথায় আছে। সিফ্যাং বলে আমি কোনো ডেমন নই, তাই আপনার রানী কোথায় আছে সেটা আমি কি করে জানবো। তখন সেখানে আরো একটি সেক লিডার চলে আসে এবং সে সিফ্যাংকে অনেক ভয়াবহ একটি শাস্তি দিতে থাকে, যেটাতে সিফ্যাং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং ও অনেকটা দুর্বল হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে নকল লিংলংকে দেখানো হয় যে আসল লিংলং এর পুরোই উল্টো ছিল। এখানে এই লিংলং তো উতংয়ের জন্য সবকিছুই করতে পারত। উতং তখন লিংলংকে কিস করতে যায়, কিন্তু লিংলং কিছুই বলে না। এটা দেখে উতং রেগে যায় এবং বলে আমি তো এই লিংলংকে চাই না, আমি আগের লিংলংকে চাই, যে কথায় কথায় আমার উপরে রেগে যেত, আমার সাথে তর্ক করত। উতং এই বিষয়টাকে নিয়ে অনেক বেশি হাইপার হচ্ছিল, যেটা দেখে নকল লিংলং ভয় পেয়ে যায় এবং ওকে একটি থাপ্পড় মেরে দেয়। এবার উতং অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এই লিংলং ভয়ে ছিল যে উতং আবার ওকে কিছু বলে কিনা, কিন্তু উতং এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখতে পাই উতং যায় ডেমন কিং এর সাথে দেখা করতে। তবে ডেমন কিং ওর উপর অনেক বেশি রেগেছিল এবং ওর পথ থেকে ওকে সরিয়ে দিয়ে সেই ডেমনকে কাজ দেয় স্পিরিচুয়াল কি আনার জন্য। অন্যদিকে লিটল সিক্স আসে সিফ্যাং এর সাথে দেখা করতে এবং ওকে মেডিসিন খাইয়ে দেয়। সিফ্যাং লিটল সিক্সকে বলে ওর এই অবস্থা সম্পর্কে সুয়ানজির জন্য কোনোভাবেই জানতে না পারে। এরপর লিটল সিক্স সেখান থেকে বেরিয়ে আসলে সুয়ানজি ওর কাছে আসে এবং জিজ্ঞেস করে সিফ্যাং এর এখন কি অবস্থা। এখানে লিটল সিক্স মিথ্যা বলে দেয় যে সিফ্যাং ভালোই আছে। তবে সুয়ানজি তখন লিটল সিক্সের জামায় রক্ত লেগে থাকতে দেখে। এতেও বুঝতে পারে সিফ্যাং মোটেই ঠিক নেই, বরং সিফ্যাংকে অনেক টর্চার করা হয়েছে। সুয়ানজি সেখানে থাকা গার্ডদেরকে মেরে ভিতরে যাওয়ার প্ল্যান করে। তবে তখনই সেখানে মাস্টার হাওচান এসে সুয়ানজিকে আটকে নেয় এবং অনেক বেশি রেগে গিয়ে সুয়ানজিকে বকাবকি করে আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে। মাস্টার হাওচানের পর সিফ্যাংয়ের কাছে আসে এবং নিজের রাগ সিফ্যাংয়ের উপরে ঝাড়তে শুরু করে। সিফ্যাং এতে কিছু বলে না ঠিকই, কিন্তু মাস্টার হাওচানকে জিজ্ঞেস করে সে সুয়ানজির সাথে কেন এমনটা করছে, কেন সুয়ানজি সিক্স সেন্স ফিরিয়ে আনতে দিচ্ছে না। এটা শুনে মাস্টার হাওচানের অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে গড অফ অরোকে বলছিল আপনার জন্যই আমি অনুভূতিহীন, আপনার জন্যই আমার কোনো অনুভূতি নেই। মাস্টার হাওচানের সব মনে পড়তে অনেক বেশি রেগে যায় এবং আবারও সিফ্যাংয়ের উপরে রাগ ঝাড়তে যায়। তবে কোনো মতে নিজেকে সামলে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সুয়ানজি তার বাবাকে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে সিফ্যাংকে ছেড়ে দেয়, কিন্তু সুয়ানজির বাবা এতে রাজি হতে চায় না। এটাতে সুয়ানজি অনেকটা রেগে যায় এবং নিজের বাবার সাথেই তর্ক করতে শুরু করে, যেটা দেখে সুয়ানজির বাবা ওকে একটি থাপ্পড় মেরে দেয়। তখনই সেখানে একজন ডিসিপল চলে আসে যে বলে ফুইউ আইল্যান্ডের রানী ফিরে এসেছে এবং সে নিজেই স্বীকার করেছে সিফ্যাং নাকি একজন ডেমন এবং প্রথম থেকেই সিফ্যাংই তাকে সব কাজে সাহায্য করে এসেছে। এটা শুনে সুয়ানজি তখনই সেখানে যেতে চায়, তবে তার আগেই সুয়ানজির বাবা ওকে অজ্ঞান করে দেয়। এদিকে দেখা যায় ফুইউ আইল্যান্ডের রানী সবার কাছে এসে বলছে যে সিফ্যাং একজন ডেমন এবং সিফ্যাংই সবসময় ওকে সব কিছুতে সাহায্য করেছে। সবাই এটা বিশ্বাসও করে নেয়, কারণ সিফ্যাংকে তো ওরা আগে থেকেই ডেমন ভেবে বসে আছে। তখনই সিফ্যাং দেখতে পায় রানী লুকিয়ে নিজের হাতে বিষ এনেছে এবং সেটা দিয়ে সবাইকে মারার চেষ্টা করছে। তবে সময় মতো ও রানীকে আটকে নেয়। লিটল সিক্স বলে সিফ্যাং কোনো ডেমন হতেই পারে না, কারণ সিফ্যাং আমাদেরকে বাঁচিয়েছে। তবে মাস্টার হাওচান তখন বলে হয়তো এটা তাদের আগে থেকেই প্ল্যান করা ছিল, যাতে আমরা বিশ্বাস করি সিফ্যাং আমাদেরকে বাঁচিয়েছে এবং সিফ্যাং কোনো ডেমন হতে পারে না। অন্যদিকে আমরা এই লিংলংকে দেখতে পাই যে জেলে থাকা কয়েদিদেরকে দেখতে এসেছিল। তখন ইউয়ারের সাথে ওর দেখা হয়ে যায়। ইউয়ার ওকে ছাড়াতে বলে, তবে লিংলং তো ইউয়ারকে চিনতো না। লিংলং এটাও জানতে পারে ওর বাবার নাম লিউ। এদিকে এই সেক লিডার বলে আমার কাছে একটি চাবুক আছে, যে চাবুক দিয়ে 3 বার বাড়ি মারলেই কোনো ডেমন নিজের আসল রূপে আসতে বাধ্য হবে এবং এটা দিয়ে ওরা পরীক্ষা করবে সিফ্যাংকে। এই দায়িত্ব পড়ে হাওচানের উপরে। অন্যদিকে সিফ্যাং এর ফ্রেন্ড সুয়ানজিকে সে বলে ওই চাবুক দিয়ে যদি সিফ্যাংকে মারা হয় তাহলে সিফ্যাং হয়তো আর বাঁচবে না, কারণ সাধারণ মানুষের পক্ষে অত বড় আঘাত সহ্য করা সম্ভব নয়, এটা শুধু ডেমনরাই সহ্য করতে পারে। এটা শুনে সুয়ানজি অনেকটা চিন্তায় পড়ে যায়। সিফ্যাংকে বাঁচানোর জন্য ওরা গার্ডের ছদ্মবেশ নিয়ে জেলে প্রবেশ করে
এবং সেখানে থাকা সকল গার্ডদেরকে মেরে ফেলে। এরপর সুয়ানজি তাড়াতাড়ি সেখানে যায় সিফ্যাংয়ের কাছে। সিফ্যাং ওকে দেখে বলে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমারও বিপদ হবে। তবে সুয়ানজি কিছুতেই যেতে চায় না। সিফ্যাং বলে, তুমি কি জানো আমি এখনো কেন চুপ আছি? শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। ইয়ানরানকে ডেমনদের স্কাই হলে আমি পাঠিয়েছিলাম এবং সেই আংটিটা ওর কাছ থেকে এসেছে। কিন্তু আমি চুপ আছি কারণ সবাই এতে জেনে যেতে পারে তোমার সিক্রেট শক্তি সম্পর্কে, যেটা জানলে হয়তো তারা তোমাকে ডেমন হিসেবে সন্দেহ করবে। এটা শুনে সুয়ানজির অনেক খারাপ লাগে। সুয়ানজি জোর করে সিফ্যাংকে সেখান থেকে বের করে আনে। তবে তখনই সেখানে সবাই চলে আসে এবং বলে তাড়াতাড়ি সিফ্যাংকে ওদের কাছে দিয়ে দিতে। তবে সুয়ানজি নিজের গলায় তলোয়ার ধরে এবং বলে কেউ সামনে এগোবে না। সুয়ানজি বলে, কেউ যদি সিফ্যাংকে নিয়ে যাওয়ার চেষ্টাও করো তাহলে আমি নিজেকেই মেরে ফেলবো। কিন্তু সিফ্যাং তো সুয়ানজির কোনো ক্ষতি হতে দিতে পারবে না, তাই এই জন্য নিজে থেকেই ওদের কাছে চলে যায়। এরপর দেখা যায় সিফ্যাংকে শিকল দিয়ে বাঁধা হয়, কারণ এখন ওকে চাবুক দিয়ে বাড়ি মারা হবে। সুয়ানজি এটা আটকানোর চেষ্টা করে, তবে এতে উল্টো সুয়ানজিকেই ফ্রিজ করে দেওয়া হয়, যার জন্য সুয়ানজি আর কিছু করতে পারে না। মাস্টার হাওজ্যান পরপর 2বার সিফ্যাংকে চাবুক দিয়ে বাড়ি মারে, যার কারণে সিফ্যাংয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সিফ্যাংয়ের এই অবস্থা দেখে সুয়ানজির অনেক বেশি রাগ হয় এবং ও নিজের রিয়েল ফর্মে আবারও আসতে শুরু করে। সুয়ানজি কনভার্ট হয়ে সেই চাবুকটি নিজের দ্বিগুণ তলোয়ার দিয়ে একবারেই ভেঙে দেয়। এরপর সুয়ানজি আবারও নর্মাল হয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে চলে আসে সিফ্যাংয়ের মাস্টার এবং সবার উপর অনেক বেশি রাগ দেখায়, কারণ সে সিফ্যাংকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। মাস্টার সেখানে ফুইউ আইল্যান্ডের রানীকে আনতে বলে। সেখানে ফুইউ আইল্যান্ডের রানীকে আনা হলে মাস্টার তার উপরে টর্চার করতে শুরু করে, যার কারণে সে সত্যিটা স্বীকার করে নেয় যে সিফ্যাং আসলে কোনো ডেমন নয়। রানী ডেমনদের লোকেশন ওদেরকে জানিয়ে দেয়। এরপর নিজেই সেখানে নিজেকে মেরে আত্মহত্যা করে নেয়। এতে লর্ড অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তো রানীকে সত্যিই ভালোবেসেছিল। মাস্টার মাক্স প্যালেসের লিডারের উপর অনেক বেশি রাগ করে, কারণ সে তো জানতো যে সিফ্যাং কোনো ডেমন নয়, তাহলে কেন কিছু করলো না। তবে এর উত্তরে সেই লিডার আর কিছুই বলতে পারে না। অন্যদিকে মাস্টার হাওজ্যান সুয়ানজিকে একটি লাভ স্টোন দেয় এবং বলে এটা তোমার তাড়াতাড়ি রিকভার হতে সাহায্য করবে, তাই এটা নিজের কাছে রেখে দাও। সুয়ানজি ও সরল মনে সে স্টোনটি নিজের কাছেই রেখে দেয়। মাস্টার হাওজ্যানের পর নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে এবং বলে আমি ঠিক করেছি খুব শীঘ্রই সুয়ানজিকে বিয়ে করে এখান থেকে স্বর্গে নিয়ে যাব, কারণ সুয়ানজিকে কন্ট্রোল করা এখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এতে তখন অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আপনার তাকে জোর করা একদমই উচিত হবে না, কারণ আগের বার সে রেগে গিয়ে অনেক ক্ষতি করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গড অফ অর কোনো একটি কারণে রেগে গিয়ে নিজের লাইফ পিলারটি ধ্বংস করে দেয়। যাই হোক, এরপর আমরা মাস্টার হাওজ্যানকে দেখি যে সুয়ানজির বাবার সাথে দেখা করে এবং বলে সে সুয়ানজিকে বিয়ে করতে চায়। এতে সুয়ানজির বাবা খুশি খুশি রাজি হয়ে যায়, কারণ সে এটাই চাচ্ছিল। অন্যদিকে ডেমন গুরু উতংকে ডেকে পাঠায় এবং উতংকে বলে তাড়াতাড়ি মিস্টার লিউকে খুঁজতে, মানে ইউআরের বাবাকে খুঁজতে, কেননা মিস্টার লিউ অনেক বেশি বুদ্ধিমান ছিল এবং সেলেস্টিয়াল জিনিস সম্পর্কে তার অনেক বেশি নলেজও ছিল। তাছাড়া মিস্টার লিওর কাছে সেলেস্টিয়াল আইও রয়েছে। অন্যদিকে এই লিংলং তো বন্দি সকল লোকদেরকে অনেক বেশি টর্চার করছিল। তারপর আমাদেরকে সিফ্যাং এবং সুয়ানজিকে দেখানো হয়, যারা দুজন একসাথে বসে অনেকটা টাইম স্পেন্ড করছিল এবং একসাথে অনেকটা গল্প করছিল। তখনই সেখানে ইয়ানরান চলে আসে। দুজনকে একসাথে দেখে ইয়ানরানের খারাপ লাগে, তবে সুয়ানজি এখানে ইয়ানরানকে একটি কেক খেতে দেয়। ইয়ানরানও সেটা নিয়ে নেয়। ইয়ানরান রেগে মেগে সেই কেকগুলো নিয়ে যেতে শুরু করে। মূলত ওর রাগ এই জন্যই ছিল কারণ সুয়ানজির সাথে ও সিফ্যাংকে একদমই দেখতে পারতো না। তখনই ওর সাথে রুইওর দেখা হয়ে যায়। রুইও জিজ্ঞেস করে তুমি এত রেগে কেন আছো, তবে এতে ইয়ানরান ওর কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আবারও ফিরে এসে সেই কেকগুলো ওকে দিয়ে সেখান থেকে চলে যায়। রুইও ভিতরে গিয়ে কেকগুলো খেতে শুরু করে এবং অনেক বেশি খুশি হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় রুইওর একটি বোন ছিল এবং ওরা দুজন এই কেক খেতে অনেক পছন্দ করত। তবে হঠাৎ একদিন একজন লোক এসে ওর বোনকে নিয়ে যেতে শুরু করে। রুইও আটকাতে চাইলে লোকটি রুইওকে তার পিছু নিতে নিষেধ করে
এবং ওর বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইসব কিছু ভেবেই রুইওর মন অনেকটা খারাপ হয়ে যায়, কারণ ওই দিনও নিজের বোনকে বাঁচাতে পারেনি। এরপর আমরা লিংলংকে দেখতে পাই। এতদিনে লিংলংয়ের অবস্থার একটু পর্যন্ত পরিবর্তন হয়নি, আর হবেও বা কি করে, কেননা উতং তো ওর ভিতরে থাকা আত্মাই নিয়ে গিয়েছে। তখন সেখানে সিফ্যাং আসে। সিফ্যাং বলে উইও আইল্যান্ডের রানী মরে যাওয়ার আগে ডেমনদের লোকেশন বলে গিয়েছে, যে ডেমনরা এখন মাউন্ট বুঝাওয়ে রয়েছে। উতং যেহেতু ডেমনদের সাথে হাত মিলিয়েছে, তাহলে আমরা সেখানে গেলে উতংকে পাবো। তবে রুইও বলে মাউন্ট বুঝাও তো আমি কোনো ম্যাপেই খুঁজে পেলাম না, তাহলে আমরা সেখানে যাব কি করে। লিটল সিক্স বলে বহু বছর আগে যখন ফায়ার গড এবং ওয়াটার গডের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন মাউন্ট বুঝাও ধ্বংস হয়ে গিয়েছিল। তখন থেকে ওই মাউন্ট বুঝাও কোথায় আছে বা আছে কি না কেউই জানে না। সিফ্যাং বলে ওই ডেমনটি মারা যাওয়ার আগে আমাকে পশ্চিমের দিকে ইশারা করে গিয়েছিল। আমার মনে হয় মাউন্ট বুঝাও পশ্চিমের দিকেই রয়েছে। সবাই মিলে তখন পশ্চিমের দিকে রওনা দিতে যায়। তবে তখনই সেখানে সুয়ানজির বাবা চলে আসে এবং সুয়ানজিকে বলে এমনিতেই তুমি সেই চাবুক ভেঙে ফেলেছ, ভাগ্য ভালো তোমার কাছে দ্বিগুণ তলোয়ার রয়েছে, না হলে এতক্ষণে তুমি মারাও যেতে পারতে। তার উপরে তুমি কি ভাবছো আমি এদের সাথে তোমাকে আবারও যেতে দেবো যদি তোমার কোনো বিপদ হয়? কিন্তু তখনই সেখানে আবার সিফ্যাংয়ের মাস্টার চলে আসে এবং বলে যাদের জন্য তুমি এত টর্চার সহ্য করেছো তাদেরকে কেন আবার সাহায্য করতে চাইছো? আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি এক্ষুনি আমার সাথে আসবে। এখানে সুয়ানজির বাবা এবং সিফ্যাংয়ের মাস্টারের মধ্যে ছোটখাটো একটি তর্ক শুরু হয়ে যায়, যে কে কার জন্য কতটুকু করেছে। সিফ্যাংয়ের মাস্টার বলে সিফ্যাং সুয়ানজির জন্য কত কিছুই না করেছে। স্কাই হলে ইয়ানরানকে তো সুয়ানজির জন্যই পাঠিয়েছিল, যার জন্য ওকে এত টর্চার সহ্য করতে হয়েছে। সুয়ানজির বাবা বলে তো আমার মেয়েও কি কম কিছু করেছে নাকি? আমার মেয়ে যদি না থাকতো তাহলে সিফ্যাং এতক্ষণে মরে ভূত হয়ে যেত। এটা নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। সিফ্যাংয়ের মাস্টার বলে তুমি এক্ষুনি আমার সাথে চলো। সিফ্যাং এতে বাধ্য হয়ে মাস্টারের সাথে চলে যায়। সুয়ানজি ওকে আটকানোর চেষ্টা করতে গেলে সুয়ানজির বাবা ওকে ফ্রিজ করে দেয়। এরপর হাওচ্যানের মাস্টার এবং সুয়ানজির বাবা দুজনকে ডেকে তাদের বিয়ের কথা বলে। হাওচ্যান তো আগে থেকেই রাজি ছিল, তাই বলে আমি রাজি আছি সুয়ানজিকে নিজের ওয়াইফ হিসেবে মেনে নিতে। তবে সুয়ানজি বলে ওঠে আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না, আমি এতে রাজি নই। সুয়ানজির বাবা রেগে বলে কিন্তু কেন, কেন তুমি হাওচ্যানকে বিয়ে করতে চাও না? সুয়ানজি বলে আমার জীবনের সবাই ইম্পর্টেন্ট রাখে, যেমন লিটল সিক্স, সিফ্যাং এবং লিংলং, তাই বলে কি আমি তাদের সবাইকে বিয়ে করব নাকি? মাস্টার হাওচ্যানকে আমি নিজের মাস্টার স্বরূপ দেখি, এর থেকে বেশি কিছু দেখতে পারবো না। এতে মাস্টার হাওচ্যান অনেকটা মন খারাপ করে ফেলে। এদিকে সিফ্যাংয়ের মাস্টার সিফ্যাংকে বলে তাড়াতাড়ি সুয়ানজিকে ভুলে যেতে। মাস্টার আরও বলে তুমি কি নিজের আসল পরিচয় ভুলে যাচ্ছ? যখন সুয়ানজি এটা নিজেই জানতে পারবে তখন ও নিজে থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। সিফ্যাং বলে আমি জানি সুয়ানজি এরকম করবে না, সুয়ানজি সবার থেকে আলাদা, আর আমার পক্ষে ওকে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। মাস্টার এতে অনেক বেশি রেগে যায় এবং বলে ঠিক আছে, এখন থেকে তুমি নিজের পথ নিজেই বেছে নেবে, আমি আর তোমাকে শিষ্য বলে মানি না। এটা বলে মাস্টার সেখান থেকে চলে যায়। এদিকে সুয়ানজি নিজের সিনিয়রদের কাছে অনুরোধ করতে থাকে যাতে ওরা তাকে বাইরে যেতে দেয়। তবে সিনিয়র বলে তোমার বাবা তোমাকে বাইরে যেতে নিষেধ করেছে, আর আমরা কিছুতেই তোমাকে এখান থেকে বের হতে দিতে পারি না। এতে মন খারাপ করে সুয়ানজি ভিতরে চলে যায়। তবে তখন সেখানে ইয়ানরান চলে আসে। ইয়ানরান বলে আমাকে এখানে সিফ্যাং পাঠিয়েছে। ইয়ানরান সুয়ানজিকে পাপের চার্ম দেয়, যেগুলো দিয়ে মুহূর্তের মধ্যেই মানুষের নকল ক্লোন বানানো যায়, এবং সিফ্যাংয়ের প্ল্যান সম্পর্কে সুয়ানজিকে সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে ব্রাদার লিওকে দেখানো হয় যে ইউআরের পিছু পিছু দৌড়াচ্ছিল। এখানে উনি মনে করছিল হয়তো ইউআর তার সাথে ধরাধরি খেলছে। তবে দেখা যায় হঠাৎ করে সেখানে ডেমনরা চলে আসে এবং ব্রাদার লিওকে বন্দি করে ফেলে। ইউআর তাড়াতাড়ি লিংলংয়ের কাছে যায় এবং বলে এখন তো আমি গেমে জিতে গিয়েছি, তাহলে এখন কি তুমি আমাকে ছেড়ে দেবে? কিন্তু দেখা যায় ওরা তো ইউআরকেও বন্দি করে ফেলে। এরপর ডেমন কিংকে দেখানো হয় যে ব্রাদার লিউকে বলে তার সেলেস্টিয়াল আই খুলতে, কারণ সে দেখতে চায় যে সুয়ানজি আসলে গড অফ অর কিনা। তবে ব্রাদার লিউ এতে রাজি হতে চায় না। এতে তখন ওরা ইউআরকে মেরে ফেলার হুমকি দেয়, যার কারণে বাধ্য হয়ে ব্রাদার লিউ রাজি হয়ে যায় নিজের সেলেস্টিয়াল আই খুলতে।
এবং ওরা দেখতে পায় হ্যাঁ সত্যি সুয়ানজি হচ্ছে গড অফ অর, যাকে ওরা এতদিন ধরে খুঁজছে। তো এখানে ডেমন কিং উতংকে বলে এদেরকে কিছুদিন এখানে রেখে দিতে, কারণ হয়তো ডেমন কিং এর এদের প্রয়োজন হবে। এরপর সে সেখান থেকে চলে যায়। ব্রাদার লিউ তখন উতংকে বলে তুমি আসলে অনেক বোকা, আমি ডেমন কিং এর শরীরে হ্যাভেনের পানিশমেন্ট চিহ্ন দেখতে পেয়েছি, অর্থাৎ সে একজন হ্যাভেনের কয়েদি, আর তুমি কিনা তার কথায় নাচছো। তোমার শুধু একটাই উদ্দেশ্য, পুরো 5টি সেটকে ধ্বংস করে দেওয়া, কিন্তু তার উদ্দেশ্য তোমার উদ্দেশ্য থেকেও বড়। সে পুরো 3 রিয়ালামের উপরে রাজত্ব করতে চায়। যখন তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তখন তোমার আর কোনো প্রয়োজন থাকবে না তার, সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। উতং তখন ব্রাদার লিওকে সেখান থেকে নিয়ে যেতে বলে, কিন্তু নিজেও এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ ওরও মনে হচ্ছিল ব্রাদার লিও ঠিকই বলছে। অপরদিকে লিটল সিক্স আসে সুয়ানজির সাথে দেখা করার জন্য সিফ্যাংয়ের প্ল্যান অনুযায়ী, এবং বলেও সুয়ানজির সাথে খেলতে চায়, যার কারণে সিনিয়ররা ওকে বাধা দেয় না। তবে পরে যখন ওরা ভিতরে যায় দেখতে পায় ওরা সেখান থেকে পালিয়ে গিয়েছে ওদের পাপের চার্ম রেখে। এদিকে দেখা যায় ওরা পালাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মাস্টার হাওচ্যান এবং সুয়ানজির বাবা চলে আসে। তবে তখনই ফক্স ডেমন এসে ওদেরকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। ফক্স ডেমন যখন জানতে পারে ওরা মাউন্ট বুঝা হয়ে যাচ্ছে তখন ও মনে মনে ভাবে মাউন্ট বুঝা হয়ে গেলেই ও ফেনরু সিটি খুঁজে পাবে, সেখানেই ওর ভালোবাসার মানুষ উজিকিওকে বন্দি করে রাখা হয়েছে। তাই ফক্স ডেমন এখানে ওদের সাথে যেতে চায়, কিন্তু এখানে লিটল সিক্স একজন ডেমনকে নিজেদের সাথে নিতে রাজি হয় না। এতে তখন ফক্স ডেমন বলে তোমরা তো মাউন্ট বুঝাও চেনো না, কিন্তু আমি তো চিনি, আমাকে ছাড়া তোমরা কি করে যাবে। ফক্স ডেমন আরও বলে ও নাকি ছোট থেকেই মাউন্ট বুঝা হয়ে বড় হয়েছে। এবার এসব কিছু শুনে ওরা ফক্স ডেমনকে নিজেদের সাথে নিতে রাজি হয়ে যায়। ফক্স ডেমন বলে তবে তার আগে আমাদেরকে মারম্যান ফেনরুকে খুঁজে বের করতে হবে, কেননা সে আমাদের সাথে থাকলে আমাদের মাউন্ট বুঝা হয়ে যাওয়া আরও বেশি সহজ হয়ে যাবে। অন্যদিকে আমরা উতংকে দেখতে পাই যে ডেমন কিংকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি একজন হ্যাভেনের কয়েদি, না হলে আপনার গায়ে পানিশমেন্টের চিহ্ন কেন। ডেমন কিং এটা শুনে অনেক বেশি রেগে যায় যে উতং তাকে প্রশ্ন করছে, এবং সে উতংয়ের উপরে অ্যাটাক করে। তবে উটং উল্টো ড্রাগন সিল দিয়ে তার উপরেই অ্যাটাক করে দেয়, এবং ওই ড্রাগন সিলের প্রভাবের কারণে ডেমন কিং এর মাস্কটি ভেঙে যায়। আর এখানে আমরা জানতে পারি ডেমন কিং আর অন্য কেউ নয় বরং মার্কস প্যালেসের লিডার। উতং বলে এখন তো আমি আপনার ফেসও দেখে ফেলেছি, তাই এর থেকে ভালো হবে আপনি আমার সাথেই হাত মিলিয়ে নিন এবং আমার সকল কথা শুনুন। আপনি যদি সবার থেকে নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখতে চান তাহলে কথা দিতে হবে আমাকে কখনো আপনি ঠকাতে পারবেন না বা ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। এতে ডেমন কিং রাজি হয়ে যায় এবং বলে তাহলে আমাকে ওই ড্রাগন সিলটা ফেরত দাও। তবে উতং তো আর এত বোকা ছিল না। উতং বলে এটা না হয় আপনার দুর্বলতা স্বরূপ আমার কাছেই থাকুক। ডেমন কিং এরও তো অনেক বেশি রাগ হয়, তবে তার হাতে কিছু করার ছিল না। অন্যদিকে ফক্স ডেমন গন্ধ শুকে শুকে মারম্যান ফেনরোকে খুঁজছিল। লিটল সিক্স ফক্স ডেমনের মজা উড়িয়ে বলে তুমি ফক্স ডেমন নাকি ডগ ডেমন যে কুকুরের মতো এরকম গন্ধ শুকছো। মোট কথা লিটল সিক্স এখানে ফক্স ডেমনকে একটুও সহ্য করতে পারছিল না। আসলে ও ডেমনদেরকে তেমন একটা দেখতে পারতো না। তখন সিফ্যাং বলে অনেক বেশি রাত হয়ে গিয়েছে, তাই এখন ওদের এখানেই বিশ্রাম নেওয়া উচিত। তাই সবাই মিলে সেখানে আগুন জ্বালিয়ে বসে পড়ে। এখানে ফক্স যেমন একটি ভুট্টা পুড়িয়ে সিফ্যাংকে খেতে দেয়, তবে এটা দেখে আবার সুয়ানজি জেলাস ফিল করে এবং ভুট্টা সরিয়ে দিয়ে বলে সিফ্যাং তোমার ভুট্টা নয় বরং আমার মিষ্টি আলু খাবে। তবে সিফ্যাং তো খাচ্ছিলই না, বরং সেখানে মূর্তিমান হয়ে বসেছিল। সুয়ানজি বলে আমার মিষ্টি আলু কি তোমার পছন্দ হয়নি, তোমার কি ওর ভুট্টা পছন্দ হয়েছে। আর কোনো উপায় না পেয়ে সিফ্যাং আলুটি নিয়ে নেয়। ফক্স যেমন বলে সুয়ানজি তোমার লাভারের উপর না আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার জন্য তো আমার উজিকিউই যথেষ্ট। সুয়ানজি বলে উজিকিউ তো একটা পাগল বানর এবং আমি শুনেছি সে অনেকটা ডেভিলও, তোমার কি করে তাকে এত বেশি পছন্দ হতে পারে। এতে তখন ফক্স যেমন বলে তুমি এভাবে বলো না, তার মতো উদার মনের মানুষ আমি আর একটাও দেখিনি। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে ফক্স ডেমন এবং উজিকিওর প্রথম দেখা দেখানো হয়। আমরা ফক্স ডেমনকে দেখতে পাই যে একটা আঙুর গাছে উঠে আঙুর চুরি করছিল। তবে তখনই উজিকিও ওকে ধরে ফেলে এবং বলে প্রত্যেক দিন তুমি আমার বাগান থেকে আঙুর চুরি করো, আজকে আমি তোমাকে ধরে ফেলেছি এবং এখান থেকে আমি তোমাকে কখনো যেতে দেব না। ফক্স ডেমন উজিকিওকে ভয় দেখানোর চেষ্টা করে।
উজিকেও তো ভয় পায় না বটে, কিন্তু বলে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। ভয় কী জিনিস সেটা আমি তোমাকে আজকে দেখাবো। এটা বলে পানির দিকে মুখ দেয় এবং নিজের আসল চেহারা দেখায়। আসলে উজিকেও একটা বানর ছিল। ফক্স যেমন যখনই সুযোগ পেত তখনই পালানোর চেষ্টা করত, তবে উজিকে ওকে বারবারই ধরে ফেলতো। এভাবেই 5,000 বছর ওরা দুজন একসাথে থাকে। তবে উজিকে ওর একটি খারাপ অভ্যাস ছিল। যখনই ও কোনো মেয়েকে দেখতো তখনই তার কাছে গিয়ে ফ্লার্ট করত আর জিজ্ঞেস করতো সে কি সিঙ্গেল আছে কি না এবং তার বয়স কত। এসব আবার দূর থেকে ফক্স যেমন দেখে অনেক বেশি জেলাস ফিল করতো। তাই নিজের পাওয়ার ইউজ করে ও মানুষ রূপে চলে আসে। ফক্স যেমন সোজা উজিকিওর কাছে যায়। উজিকিও তো ওকে দেখে অনেক খুশি হয়, কারণ এত সুন্দর মহিলা ও আগে কখনোই দেখেনি। কিন্তু পরে যখন জানতে পারে এটা হচ্ছে ফক্স যেমন, তখন তো নাক সিটকাতে শুরু করে এবং বলে এর থেকে তো তুমি আগে অনেক কিউট দেখতে ছিলে, কেন তোমাকে এই রূপ নিতে হলো। ফক্স যেমন এতে বলে তুমি একটা বোকা বানর। তো এভাবেই ওরা আরও 500 বছর একসাথে থাকে। ফক্স যেমন বলতে থাকে এভাবে আমরা দুজন একে অপরের প্রেমে পড়ে যাই। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু একদিন উজিকিউর বন্ধু ডেমন ক্ল্যান থেকে আসে এবং ডেমনদের হয়ে উজিকিউকে যুদ্ধ করতে বলে। আমি উজিকিউকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে তার বন্ধুত্বের প্রতি অনেক বেশি লয়াল ছিল, যার কারণে সে ওই যুদ্ধে চলে যায়। প্রথমে তো আমি শুনেছিলাম ডেমনরাই নাকি যুদ্ধে জিতে গিয়েছিল, কিন্তু পরে হঠাৎ করে সেখানে গড অফ অর চলে আসে এবং স্টার অফ মুসাকে মেরে ফেলে। ওরা সবাই মিলে উজিকিউকে বন্দি করে রাখে, কারণ উজিকিউ গড অফ অরের তলোয়ার চুরি করেছিল এবং উজিকিউ ছাড়া এটা কেউ জানে না গড অফ অরের তলোয়ার কোথায় আছে। এমনকি ডেমনরা উজিকিউকে ছাড়ানোর চেষ্টা করছে, তাই ওরা স্পিরিচুয়াল কি খুঁজে 4 ডিমেনশন অন করার চেষ্টা করছে, কেননা গড অফ অরের অস্ত্র ছাড়া স্টার অফ মুসাকে জাগানো সম্ভব নয়। এভাবেই গল্প করতে করতে ওরা সেই রাতটা পার করে ফেলে। পরের দিন ফক্স যেমন গন্ধ শুকে শুকে মারম্যান ফেংরোকে খুঁজছিল, তবে এবারও ফেনরোর গন্ধ পাচ্ছিল না। তাই বলতে থাকে ও আর ফেনরোকে খুঁজতে পারবে না। সিফ্যাং বলে আমাদেরকে তাহলে ব্রাদার লিওকে খুঁজতে হবে। তার কাছে সেলেস্টিয়াল আই রয়েছে, সেটা দ্বারা আমরা যে কোনো কিছুই খুঁজে পেতে পারবো। ফক্স যেমন বলে কিন্তু আমি তো ব্রাদার লুইকে চিনি না, তাহলে আমি তার গন্ধ শুকে কী করে তাকে খুঁজে বের করব। সিফ্যাংয়ের মনে পড়ে ব্রাদার লিওকে একবার একটি বই দিয়েছিল এবং সেই বইতে লেখা ছিল কী করে মেয়েদেরকে পটাতে হয়। সিফ্যাং সেই বইটা বের করে। সুয়ানজি সেটা দেখতে চাইলে সিফ্যাং ওকে কিছুতেই দেখতে দিচ্ছিল না। এটা দেখে ফক্স যেমনও বুঝতে পারে যে বইটিতে কী লেখা রয়েছে, তাই তখনও সিফ্যাংকে নিয়ে মজা ওড়ায়। সিফ্যাং বইটি ফক্স যেমনের কাছে দিয়ে বলে এখন মজা না উড়িয়ে তুমি তাড়াতাড়ি ব্রাদার লিওকে খোঁজো। ফক্স ডেমনের পর গন্ধ শুকে শুকে ব্রাদার লিওকে খুঁজে বের করে। ব্রাদার লিও ওদেরকে দেখে অনেক খুশি হয়। তবে সিফ্যাং যখন বলে সেলেস্টিয়াল আই খোলার জন্য, তখন ব্রাদার লিও বলে আসলে 3 দিন আগেই আমি নিজে সেলেস্টিয়াল আই খুলেছিলাম, এখন যদি আবারও খুলি তাহলে এটা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। এই জন্য ওরা ঠিক করে তাহলে ব্রাদার লিওর সাথে ওরা কিছুদিন থাকবে। তবে ব্রাদার লিওর মনে এখানে অন্য কিছুই চলছিল। মূলত ডেমনরাই এখানে ব্রাদার লিওকে ইউয়ারকে মারার হুমকি দিয়ে পাঠিয়েছে। তারা বলেছে ব্রাদার লিওকে গড অফ অর অর্থাৎ সুয়ানজির সমস্ত স্মৃতি মনে পড়াতে হবে, না হলে তারা ইউয়ারকে মেরে ফেলবে। তো যাই হোক, ব্রাদার লিওয়ের পর সবাইকে সেখানে ডেকে পাঠায় এবং বলে মারম্যান ফ্যাংরোকে নাকি ও খুঁজে পেয়েছে। ব্রাদার লিও তখন তাদেরকে একটি জায়গায় নিয়ে যায়। এখান থেকে ওরা 2টি দলে ভাগ হয়ে যায় মারম্যান ফ্যাংরোকে খোঁজার জন্য। সিফ্যাং, সুয়ানজি আর ফক্স ডেমন সেখানে মারম্যান ফ্যাংরোর স্পিরিট বিস্ট কাংডানকে পেয়ে যায়। ওরা সবাই মিলে তখন কাংডাংয়ের পিছু নিতে শুরু করে। অন্যদিকে দেখা যায় এদের 3 জনকে ব্রাদার লিও ইচ্ছা করে একটি ট্র্যাপের ভিতরে ফাঁসিয়ে দেয় এবং নিজেও সেই ট্র্যাপে ফেসে যাওয়ার নাটক করে, যাতে পরে গিয়ে কেউ তাকে সন্দেহ না করে। অন্যদিকে এরা মারম্যান ফ্যাংরোর কাছে পৌঁছে গিয়েছিল, তবে মারম্যান ফ্যাংরোর উপরে সেই জাদুর আয়না ছিল, যেটাতে একটি ফরমেশন ক্রিয়েট হয়েছিল। ফক্স ডেমন জানায় এই ফরমেশন যদি মারম্যান ফ্যাংরোর রক্তে মিশে তার হার্টে চলে যায় তাহলে মারম্যান ফ্যাংরো মারা যাবে। যে করেই হোক তাকে বাঁচাতে হবে। সিফ্যাং বলে তাহলে আমাদেরকে এই ফরমেশনটা যে করেই হোক ভাঙতে হবে। এটা বলেই তখন ও ফরমেশনটি ভাঙতে যায়, তবে তখনই সেখানে একটি ব্লাস্ট হয়, যার কারণে ওরা 3 জনই সেই জাদুর আয়নার ভিতরে ঢুকে যায়। সাথে সাথে মাস্টার হাওচানের অ্যাসিস্ট্যান্ট এসে হাওচানকে এই খবরটি দেয় এবং বলে এখন আমরা কি করব।
এদিকে এরা তো সেই আয়নার ভিতরে ঢুকেছিল এবং সেখানে গড অফ অরকে দেখতে পায়। এখানে গড অফ অর আর উজিকিউ এর মধ্যে যুদ্ধ হচ্ছিল। মূলত উজিকিউ গড অফ অরের অস্ত্র চুরি করেছিল, যার কারণে ওদের মধ্যে যুদ্ধটা লেগেছিল। গড অফ অর উজিকিউকে হারিয়ে দেয়। তবে উজিকিউ সেখান থেকে যাওয়ার আগে বলে স্টার অফ মুসা নাকি গড অফ অরের সাথে কিছু একটা জরুরি কথা বলতে চায়। এরপর গড অফ অর স্টার অফ মুসার সাথে কথা বলতে যায়, যেখানে স্টার অফ মুসা বলে তুমি তো আমাকে মেরে ফেলেছো, কিন্তু তুমি কি জানো কিং বাইলিং শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছে। যদি সে তোমাকে ব্যবহার নাই করে থাকে তাহলে তুমি গিয়ে তাকে জিজ্ঞেস করো যে সে নিজের সিক্রেট প্যালেসে কি লুকিয়ে রেখেছে, যেটা কখনো তোমাকে দেখতেই দেয়নি। এবার এটা শুনে গড অফ অর রেগে যায় এবং বাইলিংকে এই বিষয়ে জিজ্ঞেস করে, না হলে ও পুরো হ্যাভেন ধ্বংস করে দেবে। গড অফ অর প্রচণ্ড রেগেছিল, যার কারণে সবাই মিলে ওকে শিকল দিয়ে বেঁধে ফেলে, যাতে কোনোভাবে সেই হ্যাভেন ধ্বংস না করে ফেলে। এরপর শাস্তিস্বরূপ জেড এম্পারার অর্থাৎ কিং বাইলিংয়ের হেড ছিল যে, সে ওকে শাস্তিস্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেয়। তবে আমরা তো প্রথম এপিসোডেই দেখেছিলাম যে সরাসরি পৃথিবীতে নয় বরং পুকুরে পড়ে যাওয়ার কারণে 2 দিন পরে পৃথিবীতে গিয়ে পৌঁছায়। এসব কিছু দেখে কেন জানি না সুয়ানজির অনেক বেশি রাগ হচ্ছিল। সুয়ানজি কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না নিজেকে। তখন সিফ্যাং বলতে থাকে তুমি তো গড অফ অর নও, তুমি হচ্ছ সুয়ানজি, তুমি কেন এত রেগে যাচ্ছ। ও সুয়ানজিকে শান্ত করার চেষ্টা করে, তবে সুয়ানজি ওর কোনো কথা না শুনে রেগে সেখান থেকে চলে যায়। সিফ্যাং পিছু পিছু যেতে চাইলে কিছু আয়নার টুকরো সিফ্যাংকে ঘিরে ধরে। সিফ্যাং তখন সেখানে নিজের আগের জন্ম সম্পর্কে দেখতে পায়, যেখানে আমরা সুয়ানজিকে ডান্স করতে দেখি একটি বারে এবং সেখানে সিফ্যাং বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। পরে সিফ্যাং তাকে বলে সব কিছু ছেড়ে দিতে, তবে সুয়ানজি সব কিছু ছাড়তে চায় না এবং বলে আমি নিজের উপরে ছাড়া আর কারোর উপরে বিশ্বাস করি না, তাই আমি সব ছাড়তে পারবো না। তখনই সেখানে একটি মহিলা আসে এবং বলে মাস্টার জিয়াও তোমাকে পছন্দ করেছে, তোমাকে নিয়ে যেতে চায়। এতে সুয়ানজি সেখান থেকে যেতে চায়। সিফ্যাং ওকে আটকে বলে তুমি নাকি কাউকে বিশ্বাস করো না, তাহলে ওই মানুষটাকে কি করে বিশ্বাস করতে পারো। সুয়ানজি ওকে ছেড়ে দিতে বলে এবং বলে আমি সত্যি আমাকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না। এটা বলে সুয়ানজি সেখান থেকে চলে যায়। এগুলো দেখে সিফ্যাং বলতে থাকে আমার সব কিছু মনে পড়ে গিয়েছে, তুমি প্লিজ যেও না সুয়ানজি, আমার কথা শোনো। পরে দেখা যায় সুয়ানজি মাস্টার চিয়াওয়ের সকল পরিবার সহ মেরে ফেলেছে নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাংকে দেখে সুয়ানজি নিজের রক্ত দিয়ে সিফ্যাংয়ের চোখে একটি লাল টিপ পরিয়ে দেয়। তখন সেখানে সকল লোকজন চলে আসে, তবে সুয়ানজিকে বাঁচানোর জন্য সিফ্যাং সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, যার কারণে সিফ্যাংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সুয়ানজিও পালকি করে শেষবারের মতো সিফ্যাংকে দেখতে এসেছিল, তবে সিফ্যাংয়ের জন্য ওর একটুও মায়া কাজ করছিল না, মানে একটুও খারাপ লাগছিল না আর কি। একটু দেখেই সেখান থেকে সুয়ানজি চলে যায়, যেটা দেখে সিফ্যাং অনেক বেশি কষ্ট পায়। এরপর সেখানে সিফ্যাংকে মেরে ফেলা হয়। এরপর সিফ্যাং এবং সুয়ানজি দ্বিতীয়তম জন্ম দেখানো হয়, যেখানে সুয়ানজি রাজাকে মেরে ফেলে এবং রাজকুমার ছিল সিফ্যাং, যে সবাইকে বলে সুয়ানজিকে রানী হিসেবে মেনে নিতে। সবাই তখন সিফ্যাংয়ের কথা মতো সুয়ানজিকে রানী হিসেবে মেনে নেয়। তবে সুয়ানজি যখন রানী হয় তখন কেন জানি না ও নিজেই সিফ্যাংয়ের উপরে বিশ্বাস করতে পারছিল না, তাই তখন সুয়ানজি ওয়াইনের ভিতরে বিষ মিশিয়ে সেটা সিফ্যাংকে খেতে দেয়। সিফ্যাং তখন সুয়ানজিকে নিজের কাছে টেনে নেয়, তবে সুয়ানজি নিজে থেকে সিফ্যাংকে দূরে সরিয়ে দেয়, যেটা দেখে সিফ্যাং এবার সেই ওয়াইনটা খেয়ে নেয়। সুয়ানজি এবারও রক্ত দিয়ে সিফ্যাংয়ের চোখের নিচে সেই লাল টিপটি দিয়ে দেয় এবং এই জন্মেও সুয়ানজির জন্য সিফ্যাং মারা যায়। এভাবে ওরা মোট 8টি জন্ম নেয়, যেখানে প্রত্যেকবারই সুয়ানজির জন্য সিফ্যাং মারা যায়, কখনো বা সুয়ানজির নিজের হাতে, কখনো বা সুয়ানজিকে বাঁচাতে গিয়ে। তবে 9মতম জন্মে সুয়ানজির তো সিফ্যাংয়ের জন্য একটু হলেও খারাপ লাগে এবং এই জন্মে ও আর সিফ্যাংয়ের চোখের নিচে সেই লাল ফোঁটা দেয় না। এবং এই লাল ফোঁটা দেওয়ার বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। প্রত্যেক জন্মে সিফ্যাংয়ের চোখে রক্ত দিয়ে লাল ফোঁটা দেওয়ার কারণে প্রত্যেকটা জন্মেই ওর আগের জন্মের কথা মনে ছিল, তবে যেহেতু 9ম জন্মের পরে ওর চোখের নিচে লাল ফোঁটা দেওয়া হয়নি, এই কারণে 10ম জন্মে অর্থাৎ এই জন্মে সিফ্যাংয়ের কিছু মনে ছিল না। কিন্তু এগুলো দেখার পর সিফ্যাংয়ের সব কিছুই মনে পড়ে যায় এবং সব কিছুর জন্য অনেক কষ্ট পেতে থাকে।
অন্যদিকে সোয়ানজি বারবার গড অফ অরকে দেখতে পাচ্ছিল, যেখানে হ্যাভেনের সবাই মিলে গড অফ অরকে বন্দি করে রেখেছিল এবং গড অফ অর বলছিল, আমি কি এমন দোষ করেছি যে তোমরা আমাকে এভাবে বন্দি করে রেখেছো। এগুলো মনে পড়তেই সোয়ানজি অনেক বেশি উত্তেজিত হতে থাকে এবং ও রেগে গিয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। সাথে সাথে সোয়ানজি সে আয়নার ভিতর থেকেও বেরিয়ে আসে এবং সোয়ানজির ভিতরে থাকা গড অফ অর আস্তে আস্তে জাগ্রত হতে শুরু করে। এর মধ্যে সোয়ানজি নিজের অতীত সম্পর্কে আরও কিছু দেখতে পায়। যখন সবাই মিলে ওকে বন্দি করে রেখেছিল, তখন সেখানে একটি ফিনিক্স পাখি চলে আসে এবং সে সবার কাছ থেকে গড অফ অরকে বাঁচিয়ে নেয়। এবং এই ফিনিক্স পাখি কে সেটা তো আমাদেরকে এখন দেখানো হয় না। এদিকে হ্যাভেনে থাকা গড অফ অরে যে কবচ ছিল সেটা গায়েব হয়ে যায়। এটা আবার লর্ড ফ্লাইং স্নেক দেখে ফেলে। কবচটি সোজা সুয়ানজির কাছে চলে আসে এবং সুয়ানজি গড অফ অরে কনভার্ট হতে শুরু করে। ততক্ষণে সেখানে সবাই চলে এসেছিল। সবাই এটা দেখে বুঝে যায় সুয়ানজি আসলে গড অফ অর। কিং বাইলিংয়ের অ্যাসিস্ট্যান্ট নিজের পাওয়ার দিয়ে গড অফ অরের লাইফ পিলারে তার মেমোরিগুলো সিল করার চেষ্টা করছিল, যাতে সুয়ানজির কাছে সেগুলো কিছুতেই পৌঁছাতে না পারে। এটাতে গড অফ অর অনেক রেগে যায় এবং বলে, কার এত সাহস যে আমাকে আটকানোর চেষ্টা করছে। সুয়ানজি সেখানে থাকা সবার পাওয়ার কনজিউম করতে থাকে, যাতে ও নিজের পাওয়ারকে জাগ্রত করতে পারে। তবে এভাবে সবাই তো মারা যাবে, যেটা দেখে ব্রাদার লিও অনেক কষ্টে নিজের সেলেস্টিয়াল আই খোলে এবং পাওয়ার দিয়ে সেই জাদুর আয়নাটা সেখানেই ভেঙে ফেলে, যার কারণে আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যায়।